আমাদের আজকের গল্প নবজন্ম। কলমে ছবি ব্যানার্জি। বৃন্দা একতলা রান্নাঘর থেকে রাগে উত্তেজিত হয়ে নিজের ঘরে এসে ভাবল, এবার শাশুড়ি মাকে তার ছোট ছেলে সুজিতের অসভ্যতার কথা না বললেই নয়। শাশুড়ি মার ঘরের দিকে যেতে গিয়েও থমকে দাঁড়ালো। তার শ্বশুর শাশুড়ি তাকে খুব ভালোবাসেন, শুধু লোহা সিঁদুর বাদ দিয়ে তার শরীরের বৈধব্যের চিহ্ন রাখতে দেননি। খাওয়া দাওয়ার কোনো বিধিনিষেধও ছিল না, কিন্তু এখন তারা ছোট ছেলের কথা বেদবাক্য বলেই মনে করেন। তার কথাই এই পরিবারের শেষ কথা। বিয়ের মাত্র 2 বছরের মাথায় তার জীবনে একটার পর একটা ঝড় এসেই চলেছে। বিয়ের 6 মাস আগে পিছিয়ে প্রথমে মা, পরে বাবা মারা গেল। 2 বছর পর ম্যাসিভ হার্ট অ্যাটাকে স্বামী অমিত মারা গেল। একমাত্র দাদা পৈতৃক বাড়িটা কোনো এক গরিব জ্ঞাতি ভাইকে লিখে দিয়ে বিভাগী হয়ে হরিদ্বারের কোনো আশ্রমে চলে গেল। শুধু যাওয়ার আগে মায়ের কিছু গয়না, যেটা মা তার ছেলের বউকে দেবে বলেই রেখেছিল, সেটা দাদা তাকে দিয়ে বলেছিল, এগুলো আমার আর দরকার হবে না বোন, আমি আর সংসারে ফিরবো না, গয়নাগুলো তোকে দিলাম, এগুলো তোর নিজের কাছে সাবধানে রেখে দিস। আমি জানি অমিত খুব ভালো ছেলে, সে তোকে খুব যত্নে রাখবে। তোর শ্বশুর মশাই, শাশুড়ি মা, সুজিত সবাই খুব সজ্জন মানুষ, তুই খুব ভালো থাকবি। অমিতের মৃত্যুর খবর দাদাকে জানানো হয়নি। দাদা কোনো ঠিকানা দিয়ে যায়নি। 2 বছর বৃন্দার জীবনে গোল্ডেন সময় ছিল। সুজিতের ভূমিকা ছিল লক্ষণ দেওরের মতোই। হানিমুনে যাওয়া ছাড়াও বেশ কিছু জায়গায় অমিত তাকে বেড়াতে নিয়ে গিয়েছিল। তারা সবে একটা সন্তান আনার পরিকল্পনা করছিল। সেই সময় বিনা মেঘে বজ্রপাতের মতো অমিতের চলে যাওয়া। অমিতের মৃত্যুর ঠিক 6 মাসের মাথা থেকে সুজিতের চালচলন পাল্টে গেল। শ্বশুরমশাই, শাশুড়ি মা বড় ছেলের অকাল মৃত্যুর পর ছোট ছেলে সুজিতকে প্রায় চোখে হারাতো। শ্বশুরমশাই দোকান, ব্যবসা সব ছোট ছেলের হাতেই ছেড়ে দিল। তার স্বামী আর শ্বশুরমশাই দুজনেই পারিবারিক ব্যবসা দেখত। সচ্ছল রোজগার থাকলেও বাড়াবাড়ি চালচলন কোনোদিনই ছিল না। মাত্র 1.5 বছরের মাথায় সুজিত হঠাৎ করেই ফুলে ফেঁপে উঠল। গোটা দোতলা বাড়িটায় মার্বেল বসিয়ে দামি ফার্নিচার থেকে শুরু করে আধুনিক গ্যাজেটে বাড়ির ভোল পাল্টে গেল। তাদের দোকানের বিশ্বস্ত কর্মচারী রঘুবীরকে হঠাৎ করে দোকান থেকে ছাড়িয়ে দিয়ে বাড়ির এটা সেটা কাজে লাগিয়ে দিল। এই ছেলেটাকে তার বিয়ের আগে শ্বশুরমশাই একবার সপরিবারে দেওঘরে বেড়াতে গিয়ে নিয়ে এসেছিল। ছেলেটা একটা আশ্রমে এক বৃদ্ধ সাধুর কাছে বড় হয়েছিল। রঘু হায়ার সেকেন্ডারি পাশ করার পর সেই সাধুর মৃত্যু হলে তাকে ওখান থেকে বলা হয়েছিল সে এবার নিজের পথ দেখুক। 2 বছর টুকটাক কাজ করে শুধু নিজের পেটটা যদি বা কোনো রকমেও চলছিল, কিন্তু মাথা গোজার আস্তানা ছিল না। আশ্রমে শুধুমাত্র রাত্রে মাথা গোজার আশ্রয়টুকু সে চেয়েছিল, কিন্তু আশ্রমের নবনিযুক্ত প্রধান তাকে সেটুকুও দেননি। দেওঘরে একদিন ঘোড়ার গাড়ির মারাত্মক একটা দুর্ঘটনার হাত থেকেই রঘুই তার শ্বশুর শাশুড়িকে বাঁচিয়েছিল। ছেলেটার দুঃখ দুর্দশার কথা শুনে শ্বশুরমশাই তাকে সঙ্গে নিয়ে এসেছিলেন, নিজের দোকানে কাজ দিয়েছিলেন। সেই থেকে রঘু এই পরিবারের একজন হয়ে উঠেছিল। একমাত্র রঘুই সুজিতের অসভ্য আচরণটা বুঝেছিল। সে ছায়ার মতো বৃন্দাকে আগলে রাখত, কিন্তু সুজিত রঘুকে কোনো কাজ দিয়ে বাইরে পাঠিয়ে তার একলা থাকার সুযোগে ঠাট্টার ছলে অসভ্যতা করার চেষ্টা করত। বৃন্দা সুজিতের গা থেকে মাঝে মাঝে মদের গন্ধ পেত, আর মদ পেটে পড়লেই সুজিত তার সঙ্গে ছোটখাটো অসভ্যতা করত। বৃন্দা প্রায় সময় সেটা ইগনোর করে চলত, কিন্তু ইদানিং সে চূড়ান্ত অসভ্যতা করছে। আজকেই রাতে রান্না করার সময় সুজিত রঘুকে বাইরে পাঠিয়ে তাকে জড়িয়ে ধরে জোর করে মুখটা এগিয়ে নিয়ে এসে বলল, আই লাভ ইউ বৃন্দা। বৃন্দা ছটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি অত্যন্ত বাড়াবাড়ি করছো সুজিত, ইচ্ছে করছে তোমার গালে ঠাসিয়ে 2টো চড় মারতে। কোন সাহসে তুমি আমার নাম ধরে রাখছ? এরকম অসভ্যতা কেন করছো? দেখো সুজিত, আমি তোমার দিদির মতো, নিজেকে সংযত করো, না হলে আমি কিন্তু তোমার বাবা মাকে সবটা বলতে বাধ্য হব। সুজিত শয়তানের হাসি হেসে বলল, বাবা মা তোমার একটা কথাও বিশ্বাস করবে না, মধ্যে থেকে তুমি নিরাশ্রয় হয়ে যাবে,
তোমার তো মাথা গোজার আস্তানাটুকুও তো নেই, আর গ্র্যাজুয়েশনটাও তো কমপ্লিট করনি, কোনো চাকরিও পাবে না। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো বৃন্দা, আমি শুধুমাত্র তোমার সুখের জন্য মডিউলার কিচেন করে দিলাম, তোমার ঘরে এসি লাগিয়ে দিলাম, নতুন নতুন আসবাবে তোমার ঘর সাজিয়ে দিলাম, তোমার সহায়তা করার জন্য রঘুকে দোকান থেকে ছাড়িয়ে পর্যন্ত দিলাম, শুধু তোমাকে ভালোবাসি বলে। তোমাকে নিয়ে একটু সিনেমা রেস্টুরেন্টে যেতে চাইলে তুমি যেতে চাও না, একটু জড়িয়ে ধরে আদর করতে চাইলে তুমি ঝটকা দিয়ে ছাড়িয়ে নাও। কেন বৃন্দা? আমি কিন্তু ইচ্ছে করলেই তোমার ওপর জোর খাটাতে পারি। বৃন্দা বলল, সুজিত, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, এরকম অসভ্যতা করা তোমাকে মানায় না। সুজিত বলল, তাতে কি হয়েছে? সে তোমার রূপের ধারে কাছে দাঁড়াতে পারবে না। আমি সারা জীবন তোমাকে ভালোবেসে রানী করে রাখব। একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করে কোনো লাভ নেই। বৃন্দা নিজের ঘরে এসে ভাবল, তাহলে সত্যি কি তার দেওয়ালে পিঠ থেকে গেল? শ্বশুর শাশুড়ি কি তার ছোট ছেলের নোংরা আচরণের কথা কি বিশ্বাস করবে? শাশুড়ি মা যদি এতটা নির্লিপ্ত না থাকতেন তাহলে তার চোখেও এতদিন এটা ঠিকই পড়তো। অমিতের মৃত্যুর পর বৃন্দা পরিবারের ব্যবসাতে বসতে চেয়েছিল। তাদের পাশাপাশি দুটো দোকান ছিল। বড় একটা পোশাকের দোকান মুখার্জি বাসনালয়ের পাশেই একটা মুখার্জি ভ্যারাইটি স্টোর্স ছিল, কিন্তু সুজিত রাজি হয়নি। বলেছিল, পাশের দোকানটা তুলে দিয়ে ওখানে আমি একটা অন্য ব্যবসা করব ঠিক করেছি, তখন না হয় চিন্তা করে দেখব। তাছাড়া বাবা মা সদ্য আমার দাদাকে হারিয়েছে, তাদের অন্তত শোক সামলানোর সময়টুকু দাও। এরপরও বৃন্দা খবরের কাগজের বিজ্ঞাপন দেখে একজন বৃদ্ধ বৃদ্ধাকে খবরের কাগজ পড়া, গল্পের বই পড়ে শোনানো আর তাদের সাহচর্য দেওয়ার বিনিময় মাসে 8,000 টাকার একটা কাজ পেয়েছিল। যোগাযোগ করে দেখাও করে এসেছিল। শ্বশুরমশাইয়ের অনুমতি নিতে গেলে তিনি বলেছিলেন, মাত্র 8,000 টাকার জন্য তুমি লোকের বাড়ির কাজ করবে? বৃন্দা বলল, বাবা, এটা তো অসম্মানজনক কাজ নয়, বরং কয়েক ঘন্টার জন্য পার্ট টাইম একটা চাকরি। শ্বশুরমশাই বললেন, সব বুঝলাম, কিন্তু বৌমা, যাদের কোনো বিকল্প উপায় থাকে না তারা এই কাজটা করবে। তুমি এই ব্যবসা, বাড়ি আর টাকা সব কিছুর অর্ধেক মালিক, তুমি কোন দুঃখে এই কাজ করবে মা? সুজিত, নতুন ব্যবসা শুরু করলে তুমি বরং ব্যবসাটা দেখো। ঠিক 2 দিন পর বৃন্দার শোয়ার ঘরের দরজায় ঠুকঠুক করে আওয়াজ। এই আওয়াজটা মাঝে মধ্যেই হয়, তবে খুব মৃদু। বৃন্দা ভয়ে কোনো দিন দরজা খোলে না। আজ বেশ জোরে জোরে ধাক্কা দিতে দিতে সুজিত বলল, বৌদি, দরজাটা খোলো, যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে। মা বলল, তোমার কাছে ওষুধের বাক্সটা আছে। বৃন্দা দরজাটা খুললে সুজিত বৃন্দাকে জাপটে ধরতে যেতে বৃন্দা হিস করে বলল, আর এক পায়ে গলেই এই ধারালো ছুরি দিয়ে তোর হাত দুটো কেটে জন্মের মতো নুলো করে দেব। চুপচাপ ওষুধটা নিয়ে বেরিয়ে যা। সুজিত বিস্ফারিত চোখে দেখে বলল, আচ্ছা, এত তেজ আর অহংকার তোমার? এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো, এই আমি বলে গেলাম। পরদিন থেকেই সুজিতের আচরণ অতিমাত্রায় ভদ্র হয়ে গেল। বৃন্দা মনে মনে ভাবল, ছুরি হাতে তাকে রণরঙ্গিনী মূর্তিতে দেখেই সুজিত ভয় পেয়েছে। যাক, এখন ওই ছুরিটাই তার এখন রক্ষা কবচ। মাস 1.5 পর সুজিতের বিয়ে হয়ে গেলে নিশ্চয়ই তার স্বভাবের পরিবর্তন হবে ভেবে নিশ্চিন্ত হলো। কিন্তু বৃন্দার অনুমান ভুল হয়েছিল। দিন 7 পর একদিন সন্ধ্যের পর হাঁপাতে হাঁপাতে রঘু এসে বলল, নতুন বৌদি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বৃন্দা বলল, তুই এত হাঁপাচ্ছিস কেন রঘু? কি হয়েছে? কি কথা বলবি রে? আর ওপরে খাবার দিয়ে কোথায় গিয়েছিলি? রঘু বলল, আমি ওপরে খাবার দিতে গিয়ে ছোড়দা আর একটা অচেনা ভদ্রলোকের কিছু কথা নিজে কানে শুনে এসেছি। কাল ছোড়দা দোকানে বেরোনোর পর তোমাকে সব বলবো। এখন তোমাকে চা নিয়ে ওপরে দিয়ে আসতে বলল। আমাকে চা নিয়ে যেতে বারবার করে নিষেধ করেছে। বৃন্দা বলল, আমি যাব না, চাটা তুই নিয়ে যা রঘু। রঘু বলল, নতুন বৌদি, এখন তোমাকে মাথা ঠান্ডা করে চলতে হবে, চাটা তুমিই নিয়ে যাও, আর একটু হাসি মুখে যেও প্লিজ। নতুন বৌদি, এটুকু না হয় অভিনয় করলে? বৃন্দা বলল, মানেটা কি রঘু? কি শুনে এলি? আমি এখনই শুনতে চাই। রঘু বলল, প্লিজ নতুন বৌদি, তুমি তো ছোটদাকে চেনো,
এক্ষুনি আমার ওপর হম্বিতম্বি করবে। আমি আড়ালে তোমার পিছনে থাকবো। বৃন্দা চা নিয়ে ঢুকলে সুজিত বলল, এই তো বৌদি এসে গেছে। বৌদি, ইনি মিস্টার শোভনলাল চৌবে। আমাদের নতুন ব্যবসার ব্যাপারে কথা বলতে এসেছেন। এই ব্যবসাটা চালু হলে তুমি ওটা দেখবে। তোমার সঙ্গে আলাপ করতে চাইলেন বলেই ডাকলাম। বৃন্দা নমস্কার করে বলল, খুব খুশি হলাম আলাপ করে। আজ আমি একটু ব্যস্ত আছি, পরে আবার কথা হবে। পরদিন সুজিত বেরিয়ে যাওয়ার পর রঘু বলল, নতুন বৌদি, আমি কানাঘুষোই শুনেছিলাম ছোটদা মেয়ে পাচারের ব্যবসা করে। দালালরা চাকরির টোপ দিয়ে বিভিন্ন জায়গা থেকে অল্প বয়সী মেয়েদের নিয়ে আসে, তারপর বিভিন্ন জায়গায় মোটা টাকা নিয়ে পাচার করে দেয়। একদিন ওই সাজানো গোছানো পাশের দোকানে আমি নিজে দুটো অল্প বয়সী মেয়েকে থাকতে দেখেছিলাম। আমার সন্দেহ হয়েছিল, কিন্তু নিশ্চিত ছিলাম না, আর সেজন্যই ছোটদা আমাকে দোকানের কাছ থেকে ছাড়িয়ে দিয়েছিল। আজ নিজে কানে শুনে বিশ্বাস হলো, কিন্তু ছোটদা নিজের বৌদিকে বিক্রি করতে পারে এটা আমি স্বপ্নেও ভাবিনি। আমি খাবার নিয়ে ঘরে ঢুকতে যাব, এমন সময় ওদের কথাগুলো শুনতে পেয়ে আমি আড়ি পেতে দাঁড়িয়ে পড়লাম। আগে পরে কি কথা হয়েছিল জানি না। ভদ্রলোকটা বলছে, আজীব বাত মশাই, নিজের ঘরের বউকে বলছেন টাকা নিয়ে পাচার করবেন। ছোটদা বলল, বিক্রি তো করতামই, না হলে ভবিষ্যতে সব টাকা পয়সা ব্যবসার অর্ধেক অংশীদার হতো। ভেবেছিলাম কিছুদিন নিজে ভোগ করে তারপর বিক্রি করব, কিন্তু দুটো বছর চেষ্টা করেও কিছু লাভ হলো না। ভদ্রলোক বলল, কিন্তু এর আগে তো অল্প বয়সী মেয়েদের চাকরির টোপ দেখিয়ে পাচার করছিলাম। সুজিত বলল, এটা অন্যরকম হবে। বৃন্দার চেহারা নিজে চোখে দেখে নেবেন, তার রূপ দেখে মুনি ঋষিদেরও মতিভ্রম হবে। দাম কিন্তু ভালোই চাই। ভদ্রলোক বললেন, বুঝলাম, কিন্তু কিভাবে আমার হাতে তুলে দেবেন? কোনো ঝুট ঝামেলায় পড়বো না তো? সুজিত বলল, কোনো ঝামেলা হবে না, তবে বৃন্দা কিন্তু বহুত খতরনাক তেজি মেয়ে। ইদানিং রাতে ছুরি সঙ্গে রেখে ঘুমায়। এমনি কোনো অজুহাতে ওকে বের করা যাবে না। ও যখন রান্নায় ব্যস্ত থাকবে তখন বেশি করে ক্লোফ্রাম রুমালে ভিজিয়ে নাকে চেপে ধরে অজ্ঞান করে নিয়ে যেতে হবে। আমি দরজা খুলেই রাখবো আর রঘুকে কাজ দিয়ে বাইরে পাঠাবো। এই রঘুটাও কিন্তু খুব সুবিধের ছেলে নয়। বেটা বৃন্দাকে দেহ রক্ষীর মতো আগলে রাখে। বেশ কিছুদিন ধরে সে টিকটিকিগিরি শুরু করেছে। আমি সুযোগ বুঝে ফোন করলেই চলে আসবেন। এতগুলো কথা আমি নিজের কানে শুনেছি নতুন বৌদি, তুমি আমার কথা বিশ্বাস করছো তো? বৃন্দা বলল, আমি তো 2 বছর ধরে ওর এই রূপ দেখেই আসছি রে। ওই নর পশুটা সব করতে পারে, কিন্তু এবার আত্মহত্যা করা ছাড়া আমার আর তো কোনো উপায় নেই রে। আমার তো যাওয়ার মতো কোনো জায়গাও নেই। তবে মরতেই যদি হয় তাহলে ওই লম্পটটাকে খুন করেই মরব। আচ্ছা রঘু, তুই এই কথাগুলো রেকর্ড করতে পারলি না? রাখলে তো কাজের কাজ করতিস। ওটা থানায় দেখালে শিকড় শুদ্ধ সবাইকে ধরতে পারতাম। রঘু বলল, নতুন বৌদি, বাইরে থেকে হয়তো করা যেত না, তাছাড়া আমি খানিকটা হতভম্ব হয়ে গিয়েছিলাম। কিন্তু নতুন বৌদি, একটা বদমাস লম্পটের জন্য কেন মরবে তুমি? জগতে প্রত্যেকের মাথা উঁচু করে বাঁচার অধিকার আছে, আর কেউ না কেউ বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমি তোমাকে এখান থেকে আজই গভীর রাতে বের করে নিয়ে যাব। তুমি গয়না, টাকা পয়সা আর কিছু পোশাক গুছিয়ে রেখো। আমিও সঞ্চয় যা আছে নিয়ে রাখবো। বৃন্দা বলল, কিন্তু অত রাতে কোথায় যাব? আর ধরা পড়লে তো তোকে আগে মেরে আধমরা করে দেবে। রঘু বলল, নতুন বৌদি, দেশে আইন আদালত আছে। তুমি একজন সাবালিকা মহিলা, তোমার ওপর জোর খাটানোর কোনো অধিকার নেই। বড় জোর চুরির অপবাদ দিয়ে আমাকে মারধর করে জেলে পাঠাবে। বৃন্দা বলল, তারপর? আমাকে তো ওই বাড়িতে ঢুকতেই হবে। তুই জেলে গেলেই কি আমি বিপদমুক্ত হব? রঘু বলল, তাই বলে হাত গুটিয়ে বসে থাকবো? না হলে তুমি শুধু আমাকে হুকুম দাও, আমি নিজে ওকে খুন করে ফাঁসিতে ঝুলব। মরার আগে অন্তত একটা পুণ্যের কাজ করে যাব। তবে ধরা পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। আজ ওই লোকটার কাছে ছোটদা অ্যাডভান্স টাকা নিয়েছে। আজ মনের আনন্দে সে প্রচুর মদ খেয়ে মরার মতো ঘুমোবে। তারপরেও আমি কিছু মেকআপ নিয়ে আসব। আমার আশ্রমের এক ঘনিষ্ঠ বন্ধু বেনারসেই থাকে, তার সঙ্গে আমার ভালো যোগাযোগ আছে। সে প্রমোটারি করে অবস্থা ফিরিয়েছে। তাকে বললে সে আমাকে সাহায্য করবে। রাতে ট্রেন আছে কিনা জানি না,
আগে এখান থেকে বেরিয়ে তো যাই, তারপর যে করেই হোক আমরা বেনারস যাব। ওরা বেরোনোর সময় রঘুর নির্দেশ মতো বৃন্দা গোটা শরীরটাকে কালো বোরখায় ঢেকে নিয়েছিল। রঘুর পরনে ছিল পায়জামার লম্বা চুলের পাঞ্জাবি, কামানো গোফ, কালো ফলস লম্বা দাড়ি, মাথায় ফেস টুপি। বহু কাঠ খড় পুড়িয়ে ওরা বেনারসে পৌঁছানোর পর বৃন্দা বলল, এরপর কি করবি? রঘু বলল, আমার বন্ধুকে ফোন করব। বৃন্দা বলল, তাকে ফোন করার আগে তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা নতুন বৌদি? বৃন্দা বলল, আচ্ছা রঘু, তোর বন্ধু প্রমোটারি করে ভাগ্য ফিরিয়েছে বললি, তার সাহায্য চাওয়ার আগে আমাকে একটা কথা বলতো। তুই কেন তোর ভাগ্য ফেরাতে পারলি না? তুই তো ভদ্র ঘরের ছেলে, হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্টও করেছিলিস, একটা ভদ্রস্থ কাজ তো জোগাড় করতেই পারতিস। তোর বর্তমান কাজটা তো চাকরের কাজ। নিজেকে ভদ্রভাবে প্রতিষ্ঠিত করার ইচ্ছা করে না তোর? অবশ্য তুই না থাকলে আমাকে আত্মহত্যাই করতে হতো। রঘু বলল, নতুন বৌদি, ওই বাড়ির মাইনের টাকা ছাড়াও এই 2 বছর এক বন্ধুর সঙ্গে দালালি করে বেশ কিছু টাকা আমি জমিয়েছি। আমি হয়তো আর বছর 2 ওই বাড়িতেই থাকতাম। ভবিষ্যতে ওই বন্ধুর সঙ্গে পার্টনারশিপে প্রমোটারি করার পরিকল্পনাই ছিল। বৃন্দা বলল, তাহলে এক কাজ কর, আমাকে কোনো নাপিতের কাছে নিয়ে চল, আমার চুলটা কদম ছাট করব, আর বাজার থেকে কটা থান কাপড় কিনে আন। তারপরে একটা ঘর ভাড়া করে ঠিক দিয়ে তুই কলকাতা ফিরে যা। তুই আমার সম্মান আর প্রাণ দুটোই বাঁচিয়েছিস। তোর প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। আমার গয়নাগুলো সব তোকে দিয়ে দেব। তোর প্রমোটার বন্ধুকে বরং আমার জন্য 2 বাড়িতে রান্নার কাজ খুঁজে দিতে বল। রঘু আঁতকে উঠে পড়ল, নতুন বৌদি, তোমার অত সুন্দর চুল কেটে থান পড়ে থাকবে, আর আমি থাকতে তুমি লোকের বাড়ি রান্নার কাজ করবে? আমি ওখানে খেটে খেতাম, এখানেও খেটে 2টো পেট চালাতেই পারবো। বৃন্দা বলল, তুই আমার চুল কাটা শুনে এমন আঁতকে উঠলি কেন? আমার রূপটাই যত বিপদের কারণ। শুনেছি আগেকার দিনের বিধবারা এভাবেই চুল কেটে থান পড়ে এখানে বাকি জীবন কাটিয়ে দিত। তাছাড়া তুই এখানে আমার সঙ্গে কোন পরিচয় থাকবি? কেন চাকর আর মনিবের পরিচয় থাকবো? তোর ভবিষ্যৎ নেই নাকি আমি তব মালঞ্চের হব মালাকর হয়ে জীবনটা কাটিয়ে দিবি? আর একটা কথা শুনে রাখ, নিজেকে চাকর বলে কখনো অসম্মান করবি না। আচ্ছা, একটা সত্যি কথা বলতো, আমার প্রতি তোর কোনো দুর্বলতা আছে? না হলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোর ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে কেন থাকতে চাইছিস? এই স্বার্থপর সংসারে এভাবে বাঁচানোর দৃষ্টান্ত তো বিরল রে। রঘু বলল, নতুন বৌদি, আকাশে চাঁদের শোভা দেখতে সবাই ভালোবাসে, তাই বলে কি চাঁদকে কেউ হাতের মুঠোয় পায়? না চায়। তোমার প্রতি আমার দুর্বলতা ঠিক সেরকমই। আর বিপদে জীবন বাজি রেখে সাহায্য করা আমার ছোটবেলার শিক্ষা। তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি এটাই করতাম। বৃন্দা বলল, রঘু, তোকে দেখছি আর মায়ের নিজের শিক্ষিত দেওরকেও দেখলাম। তোর এমন নিঃস্বার্থ ভালোবাসাকে আমি গ্রহণ করলাম। আমি তোকে ভালোবাসতে পারবো কিনা সেটা হয়তো সময় বলে দেবে। তুই আজ আমার কাছে জ্যান্ত ঈশ্বর। তাহলে এক কাজ কর, একটু সিঁদুর এনে আমার সিঁথিতে পরিয়ে দে, পরে আইনি বিয়েটা করে নেব। আমি জানি তোর সব ভালোবাসাটুকু দিয়ে সারা জীবন দেহরক্ষী হয়ে তুই আমাকে আগলে রাখবি। তোর সঞ্চিত টাকা আর আমার গয়না বিক্রি করে আমরা দুজন মিলে তোর বন্ধুর সাহায্যে ব্যবসা শুরু করব। আজ থেকে তোর হাত ধরে আমার নবজন্ম হোক। আপাতত একটা ভদ্রস্থ ঘর ভাড়া দেখ। রঘু বলল, নতুন বৌদি, এটা তুমি কি বলছো? তোমার সঙ্গে আমার আসমান জমিন ফারাক। বিশ্বাস করো, এটা আমি স্বপ্নেও কখনো চাইনি। বৃন্দা বলল, তুই চাসনি বলেই তো আমি স্বেচ্ছায় প্রস্তাব দিলাম। আজ থেকে তুমি আমাকে বৃন্দা বলেই ডাকবে। ঠিক 10 বছর পর একটা বড় হোটেলে 3 জন বন্ধুকে নিয়ে সুজিত ঘর ভাড়ার জন্য ঢুকলো। ক্যাশ কাউন্টারে রঘুকে বসে থাকতে দেখে চিৎকার করে বলল, হারামজাদা, তোকে আমি বহুদিন ধরে খুঁজে বেড়াচ্ছি। আজ তোরই একদিন কি আমারই একদিন। বল শালা, আমার বৌদি কোথায়? সম্ভ্রান্ত বাড়ির বউ অপহরণের জন্য তোকে জেলের ঘানি টানিয়ে আমি ছাড়বো। আমি এক্ষুনি থানায় ফোন করছি। এমন সময় বৃন্দা গাড়ি থেকে একটা ফুটফুটে ছেলের হাত ধরে নেমে বলল, কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি কেন রঘু? কি হয়েছে? রঘু বলল, দেখো না বৃন্দা, ছোটদা থানায় ফোন করবে বলে শাসাচ্ছে। সুজিত বলল, বেটা চাকর,
এত বড় সাহস আমার বৌদির নাম ধরে ডাকছিস? বলেই গালে চড় দেওয়ার জন্য হাত তুলতেই বৃন্দা হাতটা সরিয়ে গালে ঠাস ঠাস করে চড় মারতে মারতে বলল, জানোয়ার, থানায় ফোন তো আমি করব। শুনে রাখ, রঘুবীর মিশ্র আমার স্বামী, আর এই আমাদের ছেলে বিশ্বনাথ মিশ্র। তোকে চড় মারার ইচ্ছেটা আমার বহু দিনের, সেই ইচ্ছেটা আজ মেটালাম। আমাকে বিক্রি করে পাচার করার রেকর্ডটা আমার কাছেই আছে। সুজিত বৃন্দার পা চেপে ধরে বলল, বৌদি, আমি না জেনে রঘুকে অপমান করেছি, আমাকে ক্ষমা করে দাও। বৃন্দা বলল, রঘু, শয়তানটাকে জোর করে আটকে রাখো। আধ ঘন্টার মধ্যে পুলিশ এসে বলল, কি ব্যাপার ম্যাডাম? বৃন্দা বলল, এই লোকটা আমাকে কুৎসিত ইঙ্গিত করে অপমান করেছে, সুযোগ বুঝে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে। লোকটা এক সময় নারী পাচারের ব্যবসা করত, সম্ভবত এখনো করে। আমার প্রত্যক্ষ জানা থাকলেও আমার কাছে কোনো প্রমাণ নেই। তবে থানায় নিয়ে গিয়ে আড়ং ধোলাই দিলেই শিকড় সমেত গ্যাংটাকে ধরার চেষ্টা করতে পারেন। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।